আসসালামু আলাইকুম। কি লাগছে? অনেকদিন পর চলে আসা আমার কি মোহাম্মদ সোহাগ, আসসালামু আলাইকুম। সকাল পার হয়ে গেছে, কিন্তু নাস্তা এখন করতেছি। কাজের এতটাই চাপ। আগে যখন যুদ্ধের ফ্রন্ট সাইডে ছিলাম তখন ভাবছিলাম, এখন শহরে আইসা এই অফিস ওই অফিস, এখানে দৌড়াও ওইখানে দৌড়াও, সেনাবাহিনীর এই কাজটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে গা। ধন্যবাদ সোহাগ ভাই। জি ভাই, যে আসবেন খাইতে পারবেন, সমস্যা নেই। এই খাবার গোয়া আপনার শুধুমাত্র শহরে পাইবেন। আমি একটা রিল ভিডিও ছাড়ছি, দেখবেন। শহরে থাকা খুবই একটা আনন্দের বিষয়। চাকরির বয়স আছে আর মাত্র 4 মাস 10 দিন। আশা করি আর যুদ্ধে যাইতে হইব না। আর যদিও যাই, তখন এই খাবারগুলো আর জুটে না কপালে। জি ভাই, টমেটো, শসা মাইনাস গরুর মাংস, দেখলাম এগুলো একজন সৈনিকের জন্য একটা সৌভাগ্যজনক। একমাত্র শহরে খাবারগুলা, আর কোথাও না। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? জি ভাই, এক সময় রাজনৈতিক নিয়ে কথাবার্তা বলতাম। রাজনৈতিক নেতারা ফোন করে কইছে যে ভাই, আমরা আপনাকে ভালোবাসি, তাই আপনি কোনো রাজনৈতিক নিয়ে কথা বলবেন না। আমরা সব দলের মানুষই আপনার সাহসিকতা, আপনার বীরত্বকে অত্যন্ত ভালোবাসি। একজন মানুষ বেকার অবস্থায় পরিবারের জন্য জীবন বাজি রাখতে পারে, একমাত্র আপনি তার নিদর্শন। আমরা আপনাকে দেখে বুঝতে পারছি যে কিভাবে একটা মানুষ পরিবারকে সুখে করার জন্য
নিজের জীবনটাকে যুদ্ধের ময়দানে বিলায়া দেয়। তাই আপনি আমাদের গর্ব, আপনি আমাদের ভালোবাসা। দয়া কইরা ভাই কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন না। তারপর থেকে আমি চুপ। আমার প্রয়োজন নাই বাংলাদেশের অভ্যন্তরীণ নিয়ে কথা বলা, কারণ আমি একজন আর্মি পার্সন, পলিটিক্যাল নেতা না। পলিটিক্যাল নেতা আজকে আছে, কালকে নাই। আমার সম্মান আর যতটুকু আপনারা আমার ভালোবাসেন সেটা আজীবন থাকবে আশা করি। আর বাংলাদেশের মানুষ কখনোই কোনো মানুষ কোনো জায়গায় ফেভারিট জায়গায় থাকবে না। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে, বীর শ্রেষ্ঠদের অপমান করছে, আমার মতন লোকের অপমান করবে, এটি স্বাভাবিক, ঠিক কিনা ভাই? ওই যে আরেকজন আইসে দেখেন, লিমন চৌধুরী আইসাই বকা। ভাই মানুষকে সম্মান দিতে শিখো, তোমার সম্মান আল্লাহ দিবে। তুমি আমার অপমান করে তোমার কোনো লাভ নাই, বরং তোমার পাপের খাতায় পাপগুলো লেখা ওঠে। কি দরকার ভাই আমাকে বকা দেওয়া? তোমার জন্য দোয়া রইল, সঠিক জ্ঞান অর্জন করো। ভাই আপনি কত নম্বরে আইডি কথা বলতেছেন? আপনি কি মারা গেছেন? জি ভাই মারা গেছি। আমাকে একটু সুযোগ দেওয়া হয়েছে ফেসবুক ব্যবহার করার জন্য, বুঝতে পারছেন? আর আপনি বলতেছেন কত নম্বর আইডি? এটা আমার প্রধান আইডি, ফেসবুক প্রোফাইল। এটার ভিতরে যে লিঙ্ক দেওয়া ওইটা আমার ফেসবুক পেজ। সরি, আরেক ভাই ওই এক লিমন চৌধুরী একটু আগে বকা দিছে, এখন ভদ্র কথা হয়েছে। ধন্যবাদ ভাই, আপনাকে সম্মান করবেন, সে যেই হোক তাকে সম্মান করেন। আপনার সম্মান, আপনার মর্যাদা সব জায়গায় বাড়বে। একটা মানুষটা গালি দিবেন, আরেকটা মানুষ আপনার চরিত্র নিয়ে কথা বলবে, এই সুযোগটা কে দিচ্ছে? এই সুযোগটা আপনি নিজেই দিচ্ছেন, ঠিক কিনা ভাই লিমন ভাই? সাউন্ড কম শোনা যাইতেছে, তার কারণ আছে। পাশে কমান্ডারের রুম, জোরে কথা কইলে মনে করেন এই যে দেখছেন এটা দিয়া মারবো আমি। সৈনিকরা যে কমান্ডার না হয় তাহলে তাদের অনেক কষ্ট হয়। নজরুল কে ভাই আমি চিনি না। বাংলাদেশের মানুষের ভিতরে অনেক বিভ্রান্তি আছে। তারা মনে করে যুদ্ধ মানে আমরা সবাই একসাথে, না। আমাদের বিভাগীয় ব্যাটালিয়ান আছে, ইউনিট আছে, বিভাগীয় ব্যাটালিয়ান এবং ইউনিট। ওই ইউনিটে শুধু আমরাই, আমাদের ইউনিটে অন্য কোনো ইউনিটের লোক আসতে পারে না। আমাদের দায়িত্ব থাকে আমাদের মতন, তাদের দায়িত্ব তাদের মতন। ছোট্ট একটা জায়গা নিয়ে এখানে যুদ্ধ হইতেছে না, বিশাল জায়গা। ক্রিমিয়া, তারপর যেগুলো গুগল ম্যাপে দেখবেন। এখন তো সন্ধ্যা, ওইদিকে কি সকাল? না, এখন দুপুর। সকালের খাবার খাওয়ার মতন সময় পাইনি, দৌড়ের উপরে। আতিকুর রহমান, যারা মানুষকে সম্মান দিতে জানে না তারা কোনো মানুষ না। এতটুকু বললাম।
যারা আমায় ভালোবাসেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের নিকট ঋণী। আর যারা আমাকে এসে আজে বাজে কমেন্টস করতেছেন তাদেরকে বলবো আমার বিষয় আগে জাস্টিফাই করেন সঠিক তদন্ত সহকারে। মৃদুল খানকে চিনেন? আমি মৃদুল খানকে কখনো সরাসরি দেখি নাই। ও আমাকে সেনাবাহিনীতে ঢুইকা ওরা মস্কোতে ঢুকছে, মস্কোতে না, ওরা হচ্ছে সে আপনার এই যে বিভাগটার নাম আমার মনে নেই, ওইখানে আমরা হচ্ছে রুস্তম। ওরা আমাকে ফেসবুকে কমেন্টস করছে যে ভাই আমরা সেনাবাহিনীতে কাজ করি, আপনার মতন আমি আপনাকে কথা বলতে চাই। তখন আমি ওরে ফ্রেন্ড লিস্টে জায়গা দিছি, ও আমারে ফোন দিছে, তখন আমি ওর বলছি ভাই তুমি সেনাবাহিনীতে কেন ঢুকছো। যাই হোক, ওরা মারা গেছে, ওর বাবার কাছ থেকে আমি শুনছি, খুবই কষ্ট লাগে। তোর বাপের মাংস খাইতেছি। তোর বাপের জবাই কইরা ওই মাংস খাইতেছি। আবার রাত নিয়েন না, কষ্ট নিয়েন না। কিছু কিছু লোক আছে আইসা আজে বাজে কমেন্টস করে, ওদের জন্য বলতে হয় আর কি। ডান হাত ভাই, ডান হাত, এটা আমার বাম হাত আর এটা ডান হাত। ভাই এখন কয়টা বাজে? এখন 3:07 বাজে, কিন্তু সকালে খাবারের সুযোগ পাইনি। এই অফিস ওই অফিস এরকম করতে করতেই দিন পার। ভাইয়া এটা হচ্ছে গরুর মাংস, গরুর মাংস। এই দেশে যারা বিধর্মী, যারা শুয়োরের মাংস খায়, শুয়োরের মাংস অনেক টাকা দাম, তারা যেহেতু বিধর্মী তারা ওই শুয়োরের মাংস বেশি পছন্দ করে। আমরা মুসলিম, গরুর মাংসের টাকা দাম কম, খাইতেও পারি মজা করে, বুঝতে পারছেন? হাফেজা আফসানা ইসলাম কে কি বলল সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার এসএমএস এর উত্তর আমি দিতেছি, তার মানে আমি জীবিত, লাইভ করতেছি, এটাই বাস্তব প্রমাণ। আমার স্ত্রী খাদিজা তিনি বলে আমাকে আমি যাতে তারে ফেসবুকে আইসা ভাইরাল করি। আমি একজন মুসলিম সৈনিক, ইসলামিক মাইন্ডের মানুষ, আমার দ্বারা কি এটা সম্ভব? এটা কি জায়েজ? তাই আমার স্ত্রী আমি সবসময় বলি মেয়েরা মুক্তার মতন থাকবে, মুক্তা দিয়ে ঢেকে থাকবে, আবার মুক্তা যখন উঠবে তখন আলোকিত থাকবে। তোমরা সব জায়গায় সেলিব্রিটি হওয়ার চাইতে নীরব থাকো, লুকায়া থাকো, ওইটি তোমাদের জন্য কার্যকর। কি বলেন আপনারা? আমার স্ত্রী অবশ্যই শুনতেছে আমার ভিডিওটা। আমি বলছি দেখো, ফেসবুকের থেকে আমার যেই পরিমাণ টাকা আসে সেটা আলহামদুলিল্লাহ, তার চেয়ে কিন্তু আমার বেতনের কর বেশি, গড় বেশি।
তাই ফেসবুকের মাধ্যমে মানুষ আমাকে চিনতে পারছে, জানতে পারছে, ভালোবাসছে, আমার বিষয়ে বুঝতে পারছে, এইটাই। এর বাইরে ফেসবুকে কখনো তোমরা আইসো না। আমি আমার পরিবারে কখনোই ফেসবুক আনার চেষ্টা করি না। এটা বোকামি ছাড়া আর কিছু না। এই যে দেখেন গরুর সিনার হাড্ডি, এবার তো বুঝতে পারছেন। মনে কিছু নিয়েন না। আমার দাড়ি দেখা যায় ভাই, যখন আমি ফ্রন্টে ছিলাম, যুদ্ধে ছিলাম, ডাইরেক্ট যুদ্ধে, ওই সময় সেফ রাখতে পারিনি ঠিক মতন, কিন্তু এখন শহরে থাকি। এখন যদি দাড়ি একটুখানি দেখা যায় তাহলে মনে করেন হেরা তো এমনি বিধর্মী, এরা অত্যন্ত রাগান্বিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি সবসময় ক্লিন থাকি। দেখেন গত পরশু দিনকে রাত্রে সেভ করছি, আজকে মনে হচ্ছে আবার আজকে রাত্রে করবো, এইভাবেই। আর সিনিয়র কি যারা অফিসার, তারা অফিসার। আপনার ভাইও একজন অফিসার। আপনার ভাই 1.5 বছর মৃত্যুর সাথে পাঞ্জা লইরা শত্রুরে বুঝা দিয়েছে যুদ্ধ কাহাকে বলে, বিজয় অর্জন করে আসছে, মেডেল অর্জন করে আসছে। আজকে অফিসে জায়গা পাইছে, অফিসে বসার মতন একটা পরিস্থিতি হয়েছে। এটি তো অনেক কিছু আপনাদের জন্য, বাঙালি হিসাবে, ঠিক কিনা? এর থেকে বেশি আমি চাই না। আমাকে কে কি করবো কোন? এমডি লিখন আহমেদ, যদি আমি মিশনে গিয়ে মারা যাই, আপনার কাছে কি মনে হয় যে এই ভিডিওটা ফ্যাক্ট? যদি আপনারা খারাপ লোকদের সাথে ওদের চিন্তা ভাবনারা যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে আপনাদের চিন্তা ভাবনাটা কিন্তু অনেক নিচে। অতএব আগে বুঝতে হইব যে যেই ভাইকে আমি মন্তব্য করি সেই ভাই আমার চোখের সামনে অনেক মানুষের উত্তর দিতেছে, তাহলে সে কিভাবে মারা যায়? কিভাবে লাইভে কখনো 2 নম্বর ভিডিও করা যায় না, আর করলেও কার উত্তর দিতে পারে না। এখন পর্যন্ত কোনো এআই তৈরি হয় নাই। বন্ধু মহল গরিবের কি জ্বালা, বুঝো কেলা। ঢাকা কেরানীগঞ্জ থেকে ধন্যবাদ এমডি নুরুল আমিন ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই আমার স্ত্রী খাদিজাকে। এর কারণ যখন আমি দুঃসময়ে মৃত্যুর সাথে দাঁড়াচ্ছিলাম, তখনও সে আমাকে ভরসা দিছে। মনে রাখবেন আল্লাহ আছে, যদি মৃত্যু হয় ভালো, আর যদি জীবিত থাকেন তাহলে আরো ভালো। তাই কখনো চিন্তা করবেন না, নিজেকে যতটুকু সেফ রাখবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় সেটা আপনার নসিব, আর নসিবের কোনো কিছু কেউ উল্টাইতে পারে না, যেটা স্বয়ং আল্লাহ করে। আমিও ঠিক এরকম। তাই সবসময় আমার স্ত্রীর আমি ধন্যবাদ জানাই, তিনি সবসময় সাপোর্ট দিয়েছে। মোহাম্মদ নাইমুল ভাই,
ভাই আপনারা ভিডিও করছিলেন, আপনাদের কিছু বলে নাই? জি ভাই বলছে। যখন চোখ দিয়ে দেখছে তখন অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তারপর আমরা ভিডিও করতে ছাড়ি নাই। যে ভিডিওগুলো ছাড়তাম 1-1.5 মাস পরে ছাড়তাম ভিডিওগুলো। এখন যেরকম আপনারা আমরা লাইভে দেখেন, তখন কি আপনারা লাইভে দেখছেন? সাজ্জাদ বিপ্লব ভাই অসংখ্য ধন্যবাদ। জসিম নিও ভাই, টু ইউ লাভ ব্রাদার। লাইভের ভিতরে এক ভাই ওরা যারা শুধু ফোন দিতেই আছে। মাসিবুল হক সালমান একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই বলছে আপনাদের কি রাত নাকি? রাত না ভাই, এখন আমাদের এখানে দুপুর, মানে দুপুরেরও শেষ প্রান্তরে চলে আসছে। আমাদের এদেশে এখন বর্তমানে রাত 9টা বাজে, মাগরিবের আজান দেয়। আপনাদের দেশে রাত, আমাদের দেশে সন্ধ্যা 9টার সময়। আর 11টা 15-তে বা 11টা 20-এ আজান দেয় এশারের। সাজ্জাদ আহমেদ ভাই বলছে আপনারা যে ভাই স্যালারিগুলো পান এগুলো দেশে পাঠান কিভাবে? ভাইয়া এগুলা দেশে পাঠাই যে একটা মাধ্যম, সেই মাধ্যমে বাংলাদেশের অনেক দুর্নীতিবাজরা বসে থাকে যে কারা ডলার বিক্রি করবে ক্রিপ্টো কারেন্সিতে, তারপর তাদের ডলার নিয়ে উল্টারা মামলা করে। ভাই এই যে শুনেন না, এই আর বিপদ। আরেক ভাই লাগছে ভাই ওখানে পিস্তলের দাম কেমন? এখানে পিস্তল শুধুমাত্র প্রশাসনের লোকের প্রশাসনিক জায়গার ভিতরে থাকতে হবে, বাহিরে না। বাহিরে আপনি পিস্তল নিয়ে হাঁটতে পারবেন না। এই দেশের আইন অনেক হার্ড। আমরা হাজার হাজার অস্ত্র রাস্তাঘাটে পাইছি, যুদ্ধের ময়দানে ভাঙ্গাও হলাইছি, বাইরা বেরিয়া ভাঙছি, ভিডিও করছি, কিন্তু এর বাহিরে না। আমি বর্তমান শহরে, রাশিয়ার শহরে আছি ভাই। এখানে কোনো মানুষ পিস্তল রাখতে পারবেন না। পিস্তল রাখতে পারবে শুধুমাত্র মানে এক একটা বিভাগের যারা প্রধান তারা। এর বাইরে কেউ পিস্তল না থাকতে পারবে না। একজন সৈনিক যদি বাহিরে আসে সেও পারবে না। বুঝতে পারছেন? সৈনিক শুধুমাত্র পিস্তল পাইবে যুদ্ধের ময়দানে, ট্রেনিং গ্রাউন্ডে। এক ব্যক্তিরে লাইভে নিয়ে আসলাম, লাইভটা অ্যাকসেপ্ট করেন ম্যাডাম। ওই যে কাইটা দিছে। সেনাবাহিনীর কাজে কেউ আসবেন, আমারে ফোন দিবেন না। আমি এই কাজে এখন পর্যন্ত কাউকে সাহায্য করি নাই, আর করবো না। তাই আমাকে এই প্রশ্নগুলো করা আপনাদের জন্য বোকামি। ঠিক আছে ভাই, কখনোই করবেন না। আর যারা আমারে ভুল বুঝেন, বলেন যে ভাই আপনার জন্য হাজার হাজার পোলা পাইন সেনাবাহিনী থেকে মারা গেছে, এই যে একটা ভুল বুঝেন, আগে নিজের মাথার কাছে টেনশন করবেন যে এই যে সোহেল ভাইয়ের পেজে হাজার হাজার মানুষ SMS করে সেনাবাহিনীর কাজে যোগ দেওয়ার জন্য,
সোহেল ভাই কি আজও একটি ব্যক্তিকে সেনাবাহিনীর কাজে সাহায্য করছে বা তাদের সাথে যোগাযোগ করছে এই বিষয়ে? বরং আমি তাদেরকে এই ভয় সম্পর্কে আরো ডর দেখাইছি। এটা আমার কর্তব্য, একটা মানুষকে বাঁচায় রাখার জন্য এটা আমার প্রধান কর্তব্য। আমি সবসময় মানুষকে সেনাবাহিনী সম্পর্কে ভয় দেখায় আসছি, ভিডিও করে আসছি, এবং সেনাবাহিনী যদি না আসে এই ভিডিও গুলো তৈরি করছি। এখন আপনারা দুষ্ট লোকেরা ভিডিও ভিউ আর ভাইরাল পাওয়ার জন্য তারা আজে বাজে মন্তব্য করে, আপনারা ওইটার মাইনা নেন। মানুষের মেন্টালি অনেক, তারা অনলাইনে টাকা ইনকাম করার জন্য অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করে, যেটা কিনা আমি 2024 সালের পর যখন ফেসবুকে ভাইরাল হওয়া শুরু করছি তখন তো বুঝতে পারছি, এখন সেটা বুঝতেছি। আমার উদ্দেশ্য ছিল ভিডিও গুলো তৈরি করে আপনাদেরকে দেখানো, এটাই ছিল আমার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, আর এর বাইরে কিছু না। আপনি নিজে একটু বিবেচনা করেন যে আমি কি আজও কোনো একটা ব্যক্তি সেনাবাহিনীতে আনছি, তার কোনো একটা যথাযথ প্রমাণ কি আছে? তাদের এমন কি একটা পরিবার নাই যে তারা বলবে? বুঝতে পারছেন ভাই আমার কথাটা? তাই আপনারা আগে চিন্তা করবেন, যদি কেউ সেনাবাহিনীতে আসে তার অন্তপক্ষে 2 মাস ট্রেনিং এই থাকে, 2 মাস 2.5 মাস পরে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, রাশিয়া থেকে ইউক্রেনে চলে যায়। এই 2 মাসের মধ্যেও কি একটা মানুষ আপনারা পান নাই? যখন যদি কোনো একটা মানুষকে নিয়ে আসি, যারা আমার নামে বাজে বাজে ভিডিও তৈরি করছে, প্রথম যারা তাদের পেজে যান, গিয়া দেখেন তাদের ভিডিও গুলা নাই, তারা আমার নামে মিথ্যা ছড়াইছে। পরবর্তীতে তারা ভিডিও গুলা ডিলিট করে দিচ্ছে। কারণ কি জানেন? মিথ্যা ছড়াইলে ওই মিথ্যাটা আরো মানুষ জানবে এবং তার পাপের মাত্রাটাই বেশি হবে। সে এই মহান এই ভালো একটা কাজের জন্য মিথ্যা বলার পরও তারা ভিডিওটা ডিলিট করে দিচ্ছে, তারা নিজেরা নিজেরা শুধরাইছে। কিন্তু আপনারা আপনারা আজে বাজে কমেন্টস করেন কেন ভাই? যাই হোক, বিষয় এটি না। বিষয় হচ্ছে যখন আপনারা নিজেরা না বুঝবেন আপনাদেরকে আমি বোঝায় কখনো পারব না। আমার কাজ না আপনাদেরকে বোঝানো। বাঙালি আমি, বাঙালি আপনি, 5টা হাত যেরকম এক না, আমি বাঙালিও সেরকম না। বাঙালি এরকম কাজ করে, কেউ যদি একটু উপরের দিকে যায় তারা কিন্তু পারে তাকে অনুসরণ করে তার মতন হাঁটতে, সেও ডেভেলপমেন্ট হইল, আপনিও ডেভেলপমেন্ট হইলেন। কিন্তু আমরা বাঙালিরা এইটা করি না। আমরা বাঙালিরা করে কি, সে যে উপরে উঠতেছে তারা টাইম না ধরে নিচে ফালা দিই। সে উঠবো সেটা না, তারা নিচে ফালা দিব, ফালা দিয়া সে নিজের রাস্তাটা ধ্বংস করলো, আরেকজনরাও ধ্বংস করলো। এই হচ্ছে না বাঙালির মূল একটা উদ্দেশ্য। আমার উপদেশ হচ্ছে, যদি কখনো দেখেন আপনারা কোন একটা মানুষ উপরের দিকে উঠতেছে বা ভালো একটা কাজের সাথে অংশগ্রহণ করতেছে, আপনারা তারে ফলো করেন, তারে লক্ষ্য করেন, সে কি কাজ করতেছে, সে কিভাবে ব্যবসা বাণিজ্য করতেছে। আপনিও ঠিক বাংলাদেশটা পারে একটুখানি না, একটা মানুষের ব্যবসা দিয়ে তো সারা বাঙালি চলবে না, চলবে? আপনাদের মতন অনেক লোক দরকার, ব্যবসায়ী। আপনারাও ঠিক এইভাবে তার অনুসরণ করেন। আপনি আপনার জেলায় ঠিক এইভাবে ব্যবসাটা করেন, তার সাথে গিয়ে আলোচনা করেন যে ভাই আপনি ব্যবসাটা শুরু করছেন কিভাবে, কত টাকা চালান গেছে, কিভাবে করতে হয়, কিভাবে প্রস্তুতি নিতে হয়, কিভাবে ট্রেনিং নেব। এইভাবে আপনারা মানে প্ল্যানিং কইরা আপনারা নিজেরাও ডেভেলপমেন্ট করেন। কিন্তু বাঙালি কিভাবে ডেভেলপমেন্ট করব? প্রশ্ন কিন্তু ওইখানে। আমারও প্রশ্ন একই। তারা সব সময় নিজের বাপের ইনকাম খাইব, নিজের কামাই করা ইনকাম খাইব, খাইয়া ঘরে বসে তার নিজেরকে ডেভেলপমেন্ট না কইরা উল্টারও আরেকটা মানুষে কি করছে, ওই মানুষটা কি করছে, এইগুলা নিয়ে পইরা থাকেন কেন রে ভাই? কেন রে ভাই? গীবত করা যে পাপ, এটা কি জানে না? কি দরকার ভাই? যতক্ষণ না বাঙালি নিজের স্বার্থের প্রতি, নিজেকে ডেভেলপমেন্ট করার প্রতি মনোযোগী না হইব, ততক্ষণ কখনোই বাংলাদেশ উন্নতি করতে পারবো না।
আমি চ্যালেঞ্জ করলাম পুরো বাঙালি জাতির, আমি চ্যালেঞ্জ করলাম। তাই আমার উপদেশ, আপনারা নিজেরাই নিজেদের ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করেন, মানুষের নামে গিবত নিয়ে থাকেন না। হ্যাঁ, যে একটা আইসে মোহাম্মদ উমর ফারুক হাওলাদার, এটা কয়েকদিন আগেও অনেক কিছু কইছি। যাই হোক, এটা বিষয় না। মেন বিষয় হচ্ছে আরেকজনের নিয়ে যতক্ষণ পড়ে থাকবেন ততক্ষণ আপনি আপনার নিজেরে নিচের দিকে রাখবেন। ঠিক আছে ভাই? আর ফেসবুকে লাইভ করতে আইলে পেঁচাল ছাড়া কি করবো ভাই? না নাচমু না গান গামু, গলা অত ভালো না, কি করুন কন? আপনাদের প্রশ্নের উত্তর দেই, এটা পেঁচাও না ভাই। আপনাদের ক্যারেক্টারের উপরে কতগুলা দোষ সেগুলা কই, এটা পেঁচাও না ভাই। যদি মনে করেন পেঁচাও, আপনি সরে যান, আপনার অধিকার আছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে আমি তাকে এই প্রশ্নটা করবো, সে প্রশ্নটা করেন, আমি সেই প্রশ্নের উত্তর দিই। যেটা বলার দরকার সেটা বলেন। আজকের লাইভটাই হচ্ছে গা খাবার খাওয়া আর খাবার দেখানোর লাইভ, রেসিপি, বুঝতে পারছি। কারণ আমি কোনো ব্যক্তিগত নিয়ে আসি নাই, ইরি হয়েছি, লাইভে আসছি। সিজান আহমেদ রাশিয়া থেকে বাংলাদেশের যে ব্যাংক এক্সচেঞ্জ, এটা 2022 সাল থেকে বন্ধ। 2022 সাল থেকে আমেরিকা থেকে স্যাংশন খাইছে, নিষেধাজ্ঞা খাইছে, তারা ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার করতে পারে না। এই কারণেই আমরা বাংলাদেশে টাকা পাঠাইতে পারি না। আমরা ক্রিপ্টোকারেন্সির আশ্রয় নেই, ক্রিপ্টোকারেন্সি থেকে আমরা তারপর রুবেল দিয়ে ডলার করি, ওই ডলারটা বাংলাদেশে পাঠাই। আর আপনাদের কিছু বাঙালি আছে, তারা ওই ডলার গুলারে কেনার পর টাকা দেয়, ডলার নেয়, নেয়ার পর ব্যাংক থেকে একটা কমপ্লেন করে যে আমার চাকরি প্রলোভন দেয়, আমাদের টাকা নিছে। এইভাবে তাদের সাথে হাত আছে, ব্যাংকিং লোকরা আছে, প্রশাসনের লোকেরা আছে, তাদের কাজ হয়েছে এই 2 নম্বরই কাজ করা। রাশিয়াতে যারা থাকে, আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা মানুষ এইভাবেই টাকা পাঠায়। বুঝতে পারছেন ভাই? যদি না বুঝেন আবার আবার প্রশ্ন করেন। অনেকে বলছে ভাই আপনি আমার মাধ্যমে টাকা পাঠান, আমি রাশিয়ান আর্মি, আমার অ্যাকাউন্ট বিশাল বড় অ্যাকাউন্ট, 6 মিলিয়ন রুবেল আমি একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি, গভর্নমেন্ট সাপোর্ট যেটাকে বলা হয়। আর স্বাভাবিক নাগরিকরা 6 লাখ 7 লাখ রুবেল করলেই ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্ট করে দিয়া দেয়, এই টাকা পাইছস তুই, কই থেকে পাইছস, বিশ্বাস করে রাশিয়ার মাটিতে। তারা আমার বলে ভাই আমাদের মাধ্যমে টাকা পাঠান। আমি তাদেরকে কইতে চাই, তোমরা যেই পাতে আছো ওই পাত সৃষ্টি করছি আমরা। যাই হোক, লাইভটা 35 মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ না থাকি, বিদায় নেই, কি বলেন? সবাই
আমার প্রতি দোয়া করবেন যাতে এই 4 মাস আমার আর যুদ্ধে যাইতে না হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যারা আমরা রাশিয়ার মধ্যে থাইকা ডলারের বিনিময়ে, ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে বাংলাদেশে টাকা পাঠাই, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তিরা আমাদেরকে হস্তনস্ত করে, সেই দিক থেকে যাতে আমরা নিরাপদ থাকি, দোয়া করবেন। 3 নম্বর, আমার এবং আমার পরিবারের জন্য সবসময় দীর্ঘ মঙ্গল কামনা করবেন। বাই।